নমস্কার, আজকে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের সেই সমস্ত পয়েন্টগুলো জানাবো। যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট প্ল্যান করছেন তাহলে কেন আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, আর হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আপনার মনের মধ্যে যে ভাবনাগুলো কাজ করছে সেই ভাবনাগুলোর পুরোপুরি উত্তর দেবো। আর সেই সঙ্গে সঙ্গে হেয়ার ট্রান্সপ্লান্টের পেশেন্ট জার্নি রিভিউটা আজকে আপনাদেরকে জানাবো। দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্টটা আমরা এই কারণেই করতে চাই, একটা সাকসেসফুল রেজাল্ট পেতে চাই এবং একটা গুড লুকিং এ ফিরতে চাই। কারণ হেয়ার ট্রান্সপ্লান্টের আগে যখন আমার বয়স 22 থেকে নিয়ে শুরু করে 30 বছর পর্যন্ত যাদের বয়স বা 30 প্লাস, তাদের যখন হেয়ার লস হয়ে যায় তারা সব থেকে বেশি কষ্টের সঙ্গে থাকি, দুঃখের সঙ্গে থাকে এই কারণে যে হয়তো আমার লুকিংটা যত ভালো ড্রেস পরি না কেন, আমার লুকিংটা কোথাও গিয়ে হয়তো আমার ড্রেসের সাথে যাচ্ছে না। এই চিন্তা ভাবনা করেই আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাই। বা বন্ধু বান্ধবরা সবাই একসাথে বেরিয়ে গেছে, আমার লুকিং এর কারণে যখন মাথায় আমি ছবিটা তুলছি না একসঙ্গে গ্রুপ ছবি, তখন দেখা যায় আমার মাথার চুলটা খারাপ হয়ে গেছে। এই চুলের চিন্তায় কিন্তু আমাদের শরীর মন সবটাই ভেঙে যেতে থাকে। তাই জন্যই হেয়ার ট্রান্সপ্লান্ট। আপনি আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আছেন, যেখানে আপনার কাছে টাকা জোগাড় করাটা খুবই কষ্টের এবং আপনাকে প্ল্যান করতে হচ্ছে আপনি ইএমআই তে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন। তার জন্য একটা ভালো রেজাল্ট যেমন পাওয়াটা ইম্পর্টেন্ট, সেই সঙ্গে সঙ্গে হেয়ার ট্রান্সপ্লান্টের বেসিক যদি নলেজ না থাকে তাহলে আপনার সঙ্গে অনেক বড় ফ্রড হতে পারে। চলুন হেয়ার ট্রান্সপ্লান্টের আজকে একদম ডে 1 থেকে শুরু করবো, ডে 0 থেকে শুরু করবো যে পেশেন্টের বিফোর কন্ডিশনটা কেমন ছিল। দেখুন, ডে 1 এ যখন পেশেন্ট হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য প্ল্যানিং করে তখন পেশেন্টের কন্ডিশনটা কতটা খারাপ ছিল। আমি একদম সামনে থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে সামনে থেকে দেখুন দুটো সাইড থেকে পেশেন্টের হেয়ার লাইন একদম উপরেও চলে গেছে এবং ফোরহেডটা অনেকটা বড় হয়ে গেছে। তার উপরের যে হেয়ার গুলো আছে সেটা কি পরিমাণে থিনিং শুরু হয়েছে। এই থিনিং সমস্যাটা তো মেডিকেশন নিয়ে ঠিক করা যাবে, সেজন্য আপনি চাইলে মেডিকেশন নিয়ে ঠিক করতে পারবেন। এটা হচ্ছে গ্রেড 3 বল্ডনেস, যেখানে ইমপ্লান্ট করতে হবে এবং হেয়ার লাইন প্ল্যানিং করতে হবে। আর ধরুন এই হেয়ার লাইন প্ল্যানিং এ যদি আপনার জন্য খুব একটা বড় ভুল হয়ে যায় তাহলে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের যে লুকিংটা আছে সেটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখুন, পেশেন্টের এখানে যে হেয়ার লাইনটা মার্কিং করা হচ্ছে সামনে থেকে খুব সুন্দর করে একটা শেপ দেওয়া হচ্ছে এবং পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী টেম্পল ক্রিয়েশন করা হচ্ছে। এবার অনেক পেশেন্টের রিকোয়ারমেন্ট থাকে, দাদা ট্রান্সপ্লান্টটা পুরো এরকম সামনে পুরো কপালটা ভরভর করে দিন, এটা ভি করে দিন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার ফেসিয়াল স্ট্রাকচারের সঙ্গে কোন হেয়ার লাইনটা যাবে, কোন হেয়ার লাইনটাকে আপনাকে মার্কিং করতে হবে, সেটা যদি আপনি ঠিক করে না করেন না তাহলে কিন্তু দেখবেন যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের যে রেজাল্টটা আসবে সেটা একেবারেই ভালো আসবে না। আরো একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে পেশেন্টের হালকা করে টেম্পল ক্রিয়েশনের প্রয়োজন ছিল না, তো পেশেন্ট চেয়েছিল টেম্পল ক্রিয়েশনের, তাই জন্য টেম্পল ক্রিয়েশনের সঙ্গে হেয়ার লাইনটাকে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এবার অনেক সময় দেখা যায়, দাদা এই যে হেয়ার লাইনটা মার্কিং করা হয়েছে এটা তো অনেক ছোট হেয়ার লাইন বা একটা ছোট একটা জায়গা, তাহলে এই জায়গায় কত গ্রাফ ইমপ্লান্ট করা হবে। দেখুন, এইখানে যে হেয়ার লাইনটা মার্কিং করা হচ্ছে এখানে ইমপ্লান্ট করা হচ্ছে আপনার 2600 গ্রাফ ইমপ্লান্ট করা হচ্ছে, ওইটুকু এরিয়া। যখন আপনার হেয়ার লাইনটা মার্কিং করা হয়, যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, যে জায়গাটা থিনিং আছে এবং সামনের ফোরহেড অর্থাৎ কপালটা এবং টেম্পল, এই এরিয়া কটা মার্কিং করে নিয়ে সেই জায়গাতে ফিল করা হয়। এবার এই ফিল করে দেওয়ার জায়গার ক্ষেত্রে একটা কথা আপনাদের বলি, হেয়ার লাইনের পজিশনিংটা কিন্তু ডিপেন্ড করছে আপনার ফিল এরিয়ার মধ্যে। তাহলে যে এরিয়াটা আপনার ফিল করা হচ্ছে সেই এরিয়াটা যত সুন্দরভাবে ইমপ্লান্ট করা হবে তত সুন্দর রেজাল্ট পাবেন। এখানে আমি যদি সেকেন্ডে কথা বলি, হেয়ার ট্রান্সপ্লান্টের পরের দিন পেশেন্টের হেয়ার লাইন যে ইমপ্লান্ট করা হয়েছিল, যে জায়গাগুলোতে গ্রাফ বসানো হয়েছিল সেই জায়গাগুলোকে খুব ভালো করে খেয়াল করে দেখুন কি কত সুন্দরভাবে প্লেসমেন্ট করা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল হেয়ার লাইন দিয়ে পুরোটাকে ফিল করা হয়েছে। হেয়ার ট্রান্সপ্লান্টের এই যে ডেনসিটি দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, 1 সেন্টিমিটার এরিয়াতে 100 মতো হেয়ার থাকে আমাদের হেয়ারের মধ্যে স্ক্যাল্পে। সেইখানে যখন আপনি ট্রান্সপ্লান্ট করছেন সেখানে কিন্তু পুরোপুরি ভাবে 100 বসানো যায় না, তবু ডাক্তারবাবুরা এইভাবেই প্ল্যান করে যতটা কাছাকাছি গ্রাফগুলোকে প্লেস করা যায়। এখানে দেখেছেন কত সুন্দর করে ফিল করা হচ্ছে। ফটোটা খুব জুম করে আমি আপনাদেরকে দেখাতে চাইছি, যেখানে পুরো এরিয়াটাকে সুন্দর করে ফিল করা হচ্ছে। আপনাদের মনে অনেক বেশি প্রশ্ন থাকে এটা নিয়ে, তাই জন্য আজকে এটার উপরে বেশি করে জোর দিয়েছি। এই ফিল আপটা কেমন হচ্ছে এবং টোটাল হেয়ার লাইন মার্কিং করার পরে যে হেয়ারটা ফিল করা হয়েছে সেটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যে ইনফরমেশন গুলো প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি সেটা কেমন লাগছে। আপনাদেরকে আরো একটা কথা বলি, হেয়ার ট্রান্সপ্লান্ট করার সময় কতটা বেশি পেন হয়। এই যে এরিয়াটা ফিল করা হচ্ছে এই জায়গাতে কিন্তু অ্যানাস্থেসিয়া দিয়ে ওয়াশ করা হয়েছিল, ওয়াশ করে তারপরে ওই জায়গাটাকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। হেয়ার ট্রান্সপ্লান্টে কি একেবারে পেন থাকে না? এটা কিন্তু একেবারে ভুল কথা। যদি আপনাকে কেউ বলে থাকে হেয়ার ট্রান্সপ্লান্টে একেবারে পেন থাকে না, সেটা সম্পূর্ণ ভুল কথা। সুইটা আমাদের মাথায় ইনজেকশন করা হয় না, সেটার জন্য একটু পেন হয়। সেই পেনটা 1 থেকে 2 মিনিট হয়, তারপরে যখন অবশ হয়ে যায় তখন আমরা আর কিছু বুঝতে পারি না এবং এইটা একটা লং প্রসিডিওর, একটা 7 ঘন্টা লেগে যায় একটা সার্জারি কমপ্লিট হতে। তবে সম্ভবত দেখা যায় যে কিছু কিছু পেশেন্টের আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট একটু পেন হয়, এরকম ভাবে কোনো পেশেন্টের পেন আসে, তবে সেটা কিন্তু ম্যানেজেবল, এরকম নয় যে সেটা খুব বেশি পেন থাকে। চলুন 8 মাস পরে হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট নিয়ে কথা বলি। ঠিক 8 মাস পরে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্টের ডিফারেন্সটা কতটা শুরু হয়েছে ঠিক বিফোর কন্ডিশন এন্ড প্রেজেন্ট কন্ডিশনের মধ্যে। একদম সামনাসামনি খেয়াল করে দেখুন যে হেয়ার ট্রান্সপ্লান্টের হেয়ার এবং হেয়ার লাইনটা কত সুন্দর লাগছে, যেখানে আপনি দেখে বুঝতেই পারবেন না যে এখানে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এবং দুটো সাইড থেকে যদি অ্যাঙ্গেল থেকে দেখতে থাকেন যে ডান দিক থেকে দুটো হেয়ার লাইন কত সুন্দরভাবে প্লেস করা হয়েছে, কত সুন্দর ডেনসিটি আসছে। এবং যদি আমি আপনাদেরকে ঠিক উপর থেকে দেখাতে চাই, দেখুন উপর থেকে হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট এবং ন্যাচারাল যে হেয়ার গুলো আছে সেইগুলো একেবারে মিশে গেছে কিনা। এটাই কিন্তু একটা হেয়ার ট্রান্সপ্লান্টের ভালো রেজাল্ট পাওয়ার জন্য এইগুলো বিশেষ করে ডিপেন্ড করে যে আপনি ট্রান্সপ্লান্ট করিয়েছেন, আপনার সামনে যে হেয়ার গুলো বসানো হয়েছে এবং পিছনের যে হেয়ার গুলো আছে সেগুলো একেবারে মিশে গেছে কিনা, তার ডেনসিটির সাথে ম্যাচ করেছে কিনা। যদি ম্যাচ না করে সেটা কিন্তু দেখতে অনেক বেশি আর্টিফিশিয়াল লাগবে। হেয়ার ট্রান্সপ্লান্ট
ট্রান্সপ্লান্টের আরো একটা দিক আছে, আপনি যদি ট্রান্সপ্লান্ট করার পরে সেই হেয়ারগুলোকে কোনোভাবে কেয়ার না করেন তাহলে সেই ট্রান্সপ্লান্ট হেয়ার ততদিনই থাকবে যতদিন পর্যন্ত আপনার ডোনার এরিয়ার হেয়ার আছে, সেই জন্য আপনাকে মেডিকেশন নিতে হবে। আর আজকের হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট কিন্তু 24 বছরে 3600 গ্রাফটের সার্জারি, কলকাতার মধ্যে থেকে এত সুন্দর একটা রেজাল্ট, এবং যে রেজাল্টটা সত্যি সত্যি দেখে মনে হচ্ছে যে ন্যাচারাল রেজাল্ট, এবং সামনে থেকে পিছন থেকে সাইড থেকে সব সাইড থেকে পুরোপুরি কভার করা গেছে। তাই হেয়ার ট্রান্সপ্লান্টের এই ধরনের রেজাল্ট পাওয়ার জন্য কিভাবে হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারি করবেন, হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারির জন্য আপনার কত টাকা খরচ হবে, এসব বিষয়ে যদি আরো জানতে চান, আরো হেয়ার রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি আজকে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আর আপনাদের প্রবলেমগুলো আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন, আপনার হেয়ারের প্রবলেমগুলো জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আপনাদেরকে করবো এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এর সলিউশন আপনারা পেতে পারেন। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।